অটো প্রমোশন নয়, শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ, বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত, আলোচনা হয়নি এইচএসসির বিষয়ে। বৃষ্টি আর উজানের ঢলে বিপদসীমার ওপরে তিস্তা, ব্রহ্মপুত্র ধরলায় নতুন স্রোত, পানি নিচে ফসলি জমি, সীমাহীন দুর্ভোগে মানুষ। বাজারে হঠাৎ ধানের সংকট, বাড়ছে সব ধরনের চালের দাম, বিপাকে স্বল্প আয়ের মানুষ, সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন সংশ্লিষ্টরা। ভোটে হারলে ক্ষমতা নাও ছাড়তে পারেন ট্রাম্প, কৃষ্ণাঙ্গ নারী হত্যায় উত্তাল কেনটাকি, বিরোধী দলের আত্মপ্রকাশে উদ্বিগ্ন সৌদি রাজতন্ত্র। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি আকাশ হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং মানবজাতিকে রক্ষার আহ্বান জানিয়ে 5টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিও বার্তায় প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও বৈঠকে তুলে ধরেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। জলবায়ুর বিরূপ প্রভাবে বিশ্বের পরিবেশ আজ হুমকির মুখে। হিমালয়ের বরফ গলার কারণে বাংলাদেশে নদীর দিক পরিবর্তন, বন্যা সহ নানা দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ এর জন্য বেশি দায়ী উন্নত দেশগুলো। জাতিসংঘ সদর দফতরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে ভিডিও বার্তায় জলবায়ুর বিরূপ প্রভাবের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোকাবেলায় তার সরকারের নানা পদক্ষেপও উল্লেখ করেন। We have prepared Bangladesh Delta Plan 2100 to deal with the challenges of climate change and water management. We have built 4,291 cyclone shelters and 523 flood shelters in the country. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং মানব জাতিকে রক্ষার আহ্বান জানিয়ে 5টি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান, যেখানে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুতি তহবিল সরবরাহের গুরুত্ব দেন তিনি। To protect the planet and ourselves, I would suggest political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius. জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন বৈশ্বিক দায়িত্ব, এই স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Rehabilitation of the climate refugees is a global responsibility. সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। ছুটিতে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর কথা বললেও সৌদি সরকারের পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ কিংবা অন্য কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এখনও এমন কোনো নোটিশ দেওয়া হয়নি। কিভাবে কারা ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন, কবে বা টিকিট পাবেন, সে সব কিছু জানেন না কর্মীরা। এমন সংকটের মধ্যেও দেশটিতে থাকা 54,000 রোহিঙ্গার বোঝা বাংলাদেশের ওপর চাপানোর চেষ্টা করছে সৌদি সরকার, যা কোনোভাবেই মানতে নারাজ বাংলাদেশ। জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আন্দোলনের চতুর্থ দিনেও কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে অবস্থান নেন সৌদি গমনিচ্ছু প্রবাসী কর্মীরা। টিকিটের জন্য ধর্ণা দেন হাজারো শ্রমিক। আগের রাতে আসা ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির ঘোষণার উপর আস্থা রাখতে পারছেন না তারা। সৌদি আরবের সরকার আমাদেরকে নেওয়ার জন্য ডেট বাড়ায়, আর আমাদের সরকার আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছে না। এক সপ্তাহ ধরে আমি ঘুরতে আসছি, টিকিটও পাইতেছি না, টোকেনও পাইতেছি না। সিরিয়ালে তারা বলতেছে যে দিব, এখন তো আজকে তো অফ করে দিছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিলেও সৌদি সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্মে এখনও এমন কোনো ঘোষণা আসেনি। সেই সাথে টিকিট কালোবাজারির অভিযোগ তুলছেন বেশিরভাগ ভুক্তভোগী। আমি আজকেও চেক করছি, ভিসার মেয়াদ বাড়ানো হয় নাই, আকামার মেয়াদ বাড়ানো হয় নাই। আমার মালিকরে ফোন করছিলাম, উনি বললো যে 9,000 রিয়াল লাগবে, তোমার আকামার ডেট শেষ হয়ে গেছে, আকামা নতুন করে বানাইতে হবে। অনেক আছে এরকম যাদের আকামা শেষ, ভিসার ডেটও শেষ। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 1 অক্টোবর থেকে বাংলাদেশ বিমান কিংবা সৌদি এয়ারলাইন্স উভয়েরই ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা নেই। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে।
তবে ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে সৌদির সাথে বাংলাদেশের এই শ্রমবাজার সংকট। বাংলাদেশ থেকে প্রায় 54,000 রোহিঙ্গা সৌদি গিয়ে অবৈধভাবে বসবাস করছে উল্লেখ করে তাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে সৌদি সরকার। 462 জন এই রোহিঙ্গা, বাংলাদেশি রোহিঙ্গা বলে তারা বলছে, বিভিন্ন রকম অপরাধের কারণে তারা জেলে। 70-80 জন মনে হয় তাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল, আর বাকিদের উই ডোন্ট নো। তো আমরা যাদের বাংলাদেশি পাসপোর্ট ছিল তাদের আমরা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আসবো, কিন্তু যাদের নাই তো আমরা সেটা আনবো কেন? অবৈধ রোহিঙ্গাদের ফিরিয়ে না আনলে অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হবে বলে হুমকির সুরে কথা বলছে সৌদি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। নিউজ 24-কে তিনি বলেন, কোনো সংকট তৈরি হলে আলোচনা হতে পারে। প্রবাসীদের সময়মতো কর্মস্থলে যেতে ফ্লাইট না দেয়াকে দুঃখজনক বলেন তিনি। আজকে থেকে অন্তত 20 বছর আগে গেছি সৌদি আরবে, এবং তখনও 20 আরো বেশি দিন সৌদি আরবে গেছি, এবং তখনও ওখানে রোহিঙ্গারা ছিল এবং তাদের কেউ কেউ ফেক বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছে। তখন যেহেতু পাসপোর্ট তখনও অনলাইন হয়নি, কাজে অনেক ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা আমরা জানি। সেটা সুবিধা তারা নিয়েছে। এটা সময় নয় যে সৌদিরা এই মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার, এই সময়ে তারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে, এটা প্রত্যাশিত না। এবং আমি নিশ্চিত যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই লাইনে হয়তো সৌদিদের সাথে নেগোশিয়েট করবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিন্ডিকেটের সাথে জড়িত রাঘব বোয়ালদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। রিমান্ডে ড্রাইভার মালিকের দেয়া তথ্যের ভিত্তিতেই চলছে অনুসন্ধান। দুর্নীতির মাধ্যমে যারা গড়েছেন শত শত কোটি টাকার সম্পদ, এদের ধরতে দুদককে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে র্যাব। বিস্তারিত রিশাদ হাসানের প্রতিবেদনে। 2019 সালে দুর্নীতি দমন কমিশনে স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তার নামে অভিযোগ আসে। বদলি, টেন্ডারবাজি সহ বিভিন্ন উপায়ে যারা গড়েছেন বিপুল সম্পদ, তাদের ধরতেই দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দুদক। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য ড্রাইভার মালিক। বাড়তি সুবিধা পেতে 15 বছর আগে দ্বিতীয় বিয়ে করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইব্রেরিতে কর্মরত রাবেয়া খাতুনকে। তার গ্রেফতারের পর প্রাণে বাঁচতে এই সম্পর্ক অস্বীকার করে মালিকের পরিবার। না, মালিক সাহেবের স্ত্রী নার্গিস বেগম। মালিক সাহেব কারো স্ত্রীর বিয়ে করে নেই, অবিবাহিত মেয়ে আমরা বিয়ে করে এনেছি। ও নার্গিস বেগমরা আমরা বিয়ে করে এনেছি। ওনার কোনো আগে পরে কোনো স্ত্রী ছিল না, এখনো নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে মালিক ফাঁস করেছে স্বাস্থ্য সিন্ডিকেটের মাফিয়াদের নাম। র্যাব বলছে, প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্নীতির এই মহোৎসব। মূলত এই সকল বিষয়ে তার সহযোগী যারা আছেন, পৃষ্ঠপোষক যারা আছেন, তাদেরকে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা চাইলে আইনের আওতায় আনতে পারেন। র্যাবের মুখপাত্র জানান, দুদক চাইলে সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে প্রস্তুত রয়েছে তারা। সংশ্লিষ্ট যারা দুর্নীতি দমন কমিশন আছেন তারা বা স্বাস্থ্য অধিদপ্তর যদি র্যাবের কাছে কোনো সহযোগিতা চান, র্যাব অকুণ্ঠ চিত্তে তাদের পাশে থাকবে। এরই মধ্যে মালিকের দুর্নীতির দায় তার ব্যক্তিগত বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সারা দেশের স্বাস্থ্য সেবায় যুক্ত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে ব্যবস্থা নেবে স্থানীয় সরকার প্রশাসন। 2 সিটির মেয়রকে সাথে নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন কথাই জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় হাসপাতালগুলো ডাকাতের মতো টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা উত্তরের মেয়র। আর ঢাকার স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চান দক্ষিণের মেয়র। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। কোভিড সময়ে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, পরিবেশও পড়ছে বিরূপ প্রভাব। আর তাই চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে এই সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বেসরকারি খাতে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই কার্যকরী কলেজে একটা বড় ধরনের প্রজেক্ট স্যার আবেদন করানোর মতো নির্দেশ আমরা নিচ্ছি স্যার। এটা এখন স্যার প্রণয়ন পর্যায়ে আছে, এখন অ্যাপ্রুভ হলে অ্যাপ্লিকেশন যাবে স্যার।
পরিবেশ সংরক্ষণে বিধিমালা থাকলেও তার সঠিক বাস্তবায়ন নেই কেন? ঢাকা দক্ষিণের মেয়র এই প্রশ্ন রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। কিন্তু আইনের ভিতরে যে স্ট্রাকচার সবগুলো দায়িত্ব স্বাস্থ্য বিভাগের উপর রয়ে গেছে, সেখানে পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব খুব কম স্যার। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান ঢাকা উত্তরের মেয়র। মানুষ থেকে ডাকাতির মতন করে আমি বলবো তারা পয়সা নিচ্ছে, হাসপাতালে ঢোকার আগেই পয়সা নিতে হচ্ছে, আমার থেকে টাকা নিয়ে তারা অনেক বড় লোক হচ্ছে, ভালো কথা, কিন্তু তারা তাদের নিয়ম তারা মেনে চলছে না, তাদেরকে একটি নিয়মের মধ্যে আনতেই হবে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকের নিবন্ধনে স্থানীয় সরকারের আইনি ক্ষমতার বিষয়টি সবার সামনে আনেন ঢাকা দক্ষিণের মেয়র। এই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা উল্লেখ করব, আমরা তাদেরকে নিবন্ধনের মাধ্যমে এনে তাদেরকে এই বাস্তবায়ন করতে আমরা বাধ্য করব এবং আমাদের এই নিবন্ধন ব্যতীত ঢাকা শহরে কোনো বেসরকারি হাসপাতাল ক্লিনিক এগুলো চলতে দেওয়া হবে না। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া কোনো চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খোলা যাবে না বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় এমন ব্যবস্থা নেবে যাতে আগামী 3 মাস 6 মাসের ভিতরে, অর্থাৎ একটা পার্টিকুলার টাইম লাইনের ভিতরে তাদের যে সমস্ত ড্রব্যাক আছে, অর্থাৎ যে সমস্ত ব্যর্থতা আছে, যে সমস্ত আপনার লজিস্টিক সাপোর্ট নাই, ওগুলা এনশিওর করবেন। আর না হলে তাদের ক্লিনিক অবশ্যই বন্ধ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের মেয়রদেরকে উদ্বুদ্ধ করব। এ সময় মহানগরীকে মশামুক্ত বলে দাবি করেন দক্ষিণের মেয়র। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া থেকে আমরা এই রোগ থেকে আমরা ঢাকাবাসীকে মুক্ত করতে পেরেছি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। অর্থ প্রমোশন না, নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই সংক্রান্ত বৈঠক শেষে কথা বলেন। জানান, এই শিক্ষাবর্ষে আর ক্লাস শুরুর সুযোগ না থাকলে অনলাইন ক্লাসে পারফরমেন্স, প্রথম কয়েক মাস অনুষ্ঠিত ক্লাস ও পূর্ববর্তী ক্লাসের আলোকে মূল্যায়ন করবে স্ব শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোনো আলোচনা হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়ে। আরও জানাচ্ছেন সজল দাস। করোনা প্রেক্ষাপটে 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। কবে আবার স্বাভাবিক হবে তা নিয়েও নেই কোনো নিশ্চিত বার্তা। দুশ্চিন্তায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড কার্যালয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা অনুষ্ঠিত হয়, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কিভাবে পরবর্তী ক্লাসে উন্নীত হবে সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। মূল্যায়ন যদি ফেস টু ফেস ক্লাসরুমে এসে মূল্যায়ন করা যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তাই হবে। অনলাইনে মূল্যায়ন করতে না পারে তাহলে, কারণ স্কুলের তো শিক্ষার্থী, সকল শিক্ষকই শিক্ষার্থীদেরকে চিনে জানে, তখন তারা কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টগুলি তাদের আছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবে। অর্থাৎ মূল্যায়ন করবার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি আমরা এই মুহূর্তে বলতে পারছি না, সেটিও পরিস্থিতির উপরে নির্ভর করবে। অটো প্রমোশন বলতে আসলে কিছু নেই, সব কিছুই হচ্ছে মূল্যায়নের ভিত্তিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে যাতে কোনো জটিলতা তৈরি না হয় সেজন্য সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির কাজ চলছে। পরবর্তী সময়ে যদি তাদের মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা তৈরি হয় বা মূল্যায়ন প্রক্রিয়া যেন তারা সঠিকভাবে করতে পারে, এজন্য আমরা তাদের জন্য একটা গাইডলাইন তৈরি করে দেব। তবে এই বৈঠকে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নয় বলেও জানানো হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়া আন্দোলন সফল করতে পারবেন, গণতন্ত্র ফেরাবেন। বিএনপিকে শুধু গৃহবন্দিত্ব থেকে জনগণের কেন্দ্রে পৌঁছে দিতে হবে বেগম জিয়াকে। এজন্য কর্মীদের প্রস্তুত হতে বলেছেন দলটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ, দুর্নীতিতে সরকার অন্ধ, দেশ চালাচ্ছে ভুল নীতিতে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। এখনো সময় আছে সংশোধন। করোনার প্রকোপে মানুষের সঙ্গে রাজনীতিও যখন রাজপথ থেকে গৃহবন্দিত্বে ভুগছে, তখন জনস্বাস্থ্য রক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে কোভিড-19-এর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধেই সক্রিয় ডাক্তার জাফরুল্লাহ। কিন্তু বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলন তিনি করেন কোভিড বিষয়ের বাইরে দেশ এবং রাজনীতি নিয়ে। বলেন, দুর্নীতি সরকারের চোখ খেয়ে ফেলেছে। অনেক বেশি বড় দুর্নীতি আমি মনে করি সরকারের নৈতিক অবস্থান হারিয়েছে। আমাদের দুর্নীতি সামনে আসছে না,
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন বলেই আমলারা শাসন করতে পারছে, গোয়েন্দা বাহিনী শাসন করতে পারছে, এবং এদের শাসন শোষণের নামান্তর মাত্র, এবং ভুল পথে তাকে নিয়ে যাচ্ছেন। মাঠে না হলেও রাজনীতি কিছুটা সক্রিয় এখন বিএনপিতেও। এদিন নয়াপল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে অল্প পরিসরে কর্মীদের নিয়ে বসেন বিএনপির স্থায়ী কমিটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, খালেদা জিয়ার মুক্তিতেই গণতন্ত্রে জীবন আসবে। আমাদের ব্যক্তি এখন জয়বন্দী, সুতরাং মুক্তি যখন জয়বন্দী থাকে আপনার আমার উচ্ছ্বাস মানায় না। এই বৃহত্তরটা খুলে রাজপথে আনার ব্যবস্থা যদি করতে পারি তাহলে মনে করবেন গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের আইন সিংহভাগ কাজ কিন্তু সম্পূর্ণ হবে। গেল 6 মাসে মৃত্যুবরণ করা বিএনপি নেতাদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কার্যকর ও সর্বজন গ্রাহ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনও সুনিশ্চিত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরাই এখন সবচেয়ে বড় প্রতিষেধক। এ সময় তিনি আরও বলেন, বিএনপির নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে, আবার দেশেও নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এতে তাদের দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট। বেশিরভাগ মানুষের মাস্ক নেই, মাস্ক পরিধান করছেন না। কার্যকর এবং সর্বজন রাজ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না। কাজে ভ্যাকসিনের আশায় স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করা কিছুতেই সমর্থনযোগ্য নয়। রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে আবারও বাড়ছে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের লাখো মানুষ। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা। রেজাল করিম, মানিক ও হুমায়ুন কবির সূর্যের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে রংপুর ও লালমনিরহাটে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো। এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে লক্ষ্মীটারি, বালাপাড়া, মধুপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার বসতবাড়ি ও আবাদি জমি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। এখন আস্তাদ পরি থাকা লাগবে, এখন সব নদীতে গেল, এখন কি করবো? স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টরা কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। হাজার হাজার বাড়ি চলে যায় চল। এখন সরকার তো আছে পানি উন্নয়ন বোর্ড, মনে করেন 2-4টে বস্তা ফেলে, ওরা আমার স্বার্থ হাতল করি, ওরা চলে যায় এখান থেকে। ঘর থেকে 100 পানি এসছে, থাকতে জায়গা নেই, আমরা দাঁড়িয়ে আছি উঁচু জায়গা দেয়া। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য সরকারের সহযোগিতা চান স্থানীয় জনপ্রতিনিধি। সরকার যদি আমাদের একটা বেড়িবাদ দিয়ে দেয় 7 কিলো শঙ্কর দরবার থেকে বিনবিনিয়ে পর্যন্ত, তাহলে এই এলাকার আর কোনো চাওয়া পাওয়া নেই। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তা সহ সব নদ নদীর পানি ফের বাড়ছে। মাছ থাকি বন্যা, মানুষের খাবার পায় না, সব নিয়ে কষ্ট। কামলা কিষান দিয়ে গাচ্ছি, এখন মনে করবেন যে ভালো ধানও হয়েছে, এখন বন্যা আসি নষ্ট হয়ে গেল। তো কয়েকদিনের উজানের বেশ ভারী বৃষ্টিপাত এবং আমাদের দেশেও ভারী বৃষ্টিপাতের জন্য একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। যে স্বল্পমেয়াদী একটা বন্যার তৈরি হয়েছিল, এটা দ্রুত পানিটা নেমে যাবে এবং খুব সহসায় এটা বন্যার হাত থেকে আমরা রক্ষা পাবো। পানি বৃদ্ধির ফলে বিভিন্ন এলাকায় নদী ভাঙনও দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হঠাৎ বাজার থেকে হাওয়া ধান, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানে চালের দাম বস্তাপ্রতি বেড়েছে 200 টাকা পর্যন্ত। করোনার এই মহামারীতে পেঁয়াজের পর চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দোষ দিচ্ছে মিলারদের, আর মিলাররা বলছেন সিন্ডিকেটের কথা। নয়ন বড়ুয়া জয় ও বাবুল আক্তার রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়া, দিনাজপুর, নওগাঁ সহ দেশের পাইকারি চালের মোকামে বস্তা প্রতি দাম বেড়েছে প্রকারভেদে 100 থেকে 150 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা চালের বাজারে। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার চাক্তাই পাহাড়তলী। চালের পর্যাপ্ত মজুত থাকার পরও এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি 200 টাকারও বেশি। 970 টাকা যে ধান কিনেছিলাম, বর্তমানে সেই ধান এখন 1200 টাকা দাম চাচ্ছে। নওগাঁয়ে পাইকারি ও খুচরা চালের বাজারে দাম বেড়েছে প্রকারভেদে 3 থেকে 4 টাকা। এক সপ্তাহ আগেই প্রতি কেজি নাজির শাল 47 থেকে 48 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে এখন তা বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। একই সাথে বেড়েছে কাটারি ও 28 জাতের চালসহ সব ধরনের চালের দাম। 28 চাল আপনার 44 থেকে 46 টাকা বিক্রি করতেছি, জিরা শাল আপনার 46 থেকে 48 টাকা বিক্রি করতেছি। প্রতি বস্তা প্রতি নাজির যেটা 150 টাকা, তারপরে জিরা শাল, কাটারি এগুলা প্রতি বস্তায় 120-100 টাকা করে বৃদ্ধি। মিল মালিকরা বলছেন, হঠাৎ ধানের সরবরাহ বাজারে কমে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। ধানের সিজনে যখন 600 টাকার ধান কিনতে হবে প্রায় 1000 টাকার উপরে, এখন ধানের কারণেই কিন্তু বাজারের দাম বৃদ্ধি পেয়েছে। চালের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বেশি হওয়ার কারণে আমরা চাউল এখন 3 বেলা খাইতে ওখানে 2 বেলা খাইতে হয়। চাল কিনতে টাকা সম্পূর্ণ বলা যায় যে শেষ। নওগাঁয় 1200 চালকলে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 1500 মেট্রিক টন চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে বড় ধরনের ত্রুটি নেই বলে জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ত্রুটি শনাক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকাল 10টায় পদ্মা সেতুর মুন্সিগঞ্জে মাওয়া প্রান্তে রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। ঢাকা যশোর পর্যন্ত 173 কিলোমিটার রেলপথ নির্মাণে মূল পদ্মা সেতুর ভেতরে 6.15 কিলোমিটার রেল লাইন নির্মাণ কাজ হচ্ছিল। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি 81 ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় 90 ভাগ কাজ শেষ হয়েছে। তবে এর মধ্যে রেল সংযোগ প্রকল্পের কাজ নিয়ে ত্রুটির প্রশ্ন উঠেছে। রেল প্রকল্পের অগ্রগতি সম্পর্কে রেলমন্ত্রী জানান, করোনার মধ্যেও কাজ চলেছে, এখনো পর্যন্ত 36% কাজের অগ্রগতি হয়েছে। প্রকল্প পরিদর্শনের সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এখানে আসে আপনার দেখলাম খুব ধরনের বড় ধরনের কোনো প্রবলেম সেটা নয়, এবং আদৌ প্রবলেম আছে কিনা এটা যতক্ষণ পর্যন্ত এক্সপার্টরা নিজে বসে অপিনিয়ন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে সেখানে আদৌ কোনো সমস্যা আছে কিনা। ফরিদপুরে ডিবি পুলিশের হাতে আটক অবস্থায় যুবলীগের এক নেতাকে চোখ বেঁধে নির্যাতন এবং পুলিশ পরিদর্শকের সাথে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার ওই নেতা ফরিদপুরের ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, আর চেয়ারে বসা ব্যক্তি ডিবির সাবেক ওসি আহাদুজ্জামান। গেল 5 জানুয়ারি সন্ধ্যায় ভাঙ্গার কাউলি বেড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতারের পর পুকুরিয়া এলাকায় ডিবি পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। তখন তার চোখ বেঁধে নানাভাবে ভয়ভীতি দেখানো ও মারধর করা হয়। 10 ফেব্রুয়ারি জামিনে বের হন তিনি, তবে আহাদুজ্জামান ঘটনা অস্বীকার করেছেন। এই ঘটনায় জেলা পুলিশ সুপারের নির্দেশে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুল ছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 4 নভেম্বরের মধ্যে এই প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুল ছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় নথি তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিভিশন আবেদন দায়ের করেন হাইকোর্টের এক আইনজীবী। গেল 4 জুলাই 5ম শ্রেণীর ছাত্রী দিশা নিখোঁজ হন। এই ঘটনায় তার বাবা থানায় অপহরণ মামলা দায়ের করেন। মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ তিনি বিষয়টি তদন্ত করবেন।
এই প্রস্তুতকৃত তদন্ত রিপোর্ট 4 নভেম্বরের মধ্যে হাইকোর্টে সাবমিট করবেন এবং 5 নভেম্বর এই মামলার পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এবং একটি কথা আমি এখানে বলছি এই জন্য যে আদালত বলেছেন আসামিরা যদি মনে করেন যে এই জবানবন্দি নেওয়ার সময় তাদের আইনজীবী সহ হাজির হবেন, তাহলে তারা তাদের আইনজীবী সহ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে পারবেন। ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খানের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক প্রকৌশলী। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওয়াবদার সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদের পক্ষে আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ রিট দায়ের করেন। রিটে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা ওয়াসার এমডি সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি JBM হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। ক্যাসিও ক্যালকুলেটর নকল করে হুবহু কপি করা চায়নার তৈরি বিপুল পরিমাণ ক্যালকুলেটর জব্দ করেছে র্যাব। রাজধানীর পাটুয়াটুলিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। শিমুল এন্টারপ্রাইজ, বিসমিল্লাহ স্পেয়ার্স, মাসুম ওয়াচ সহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার ক্যালকুলেটর উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে শিমুল এন্টারপ্রাইজকে নকল পণ্য বিক্রির অভিযোগে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এসব পণ্য আমদানির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। আমরা যাতে এই ধরনের নকল পণ্য বা নকল ইলেকট্রনিক গুডস বা ইলেকট্রিক্যাল গুডস বিক্রি না হয় সেজন্য এখানে যারা ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করবো বিষয়টা ত্যাগ দেওয়ার জন্য। আর আইন তো অবশ্যই আমরা প্রয়োগ করবো, আইন প্রয়োগের পাশাপাশি আমি মনে করি আমাদের ব্যবসায়ীদের নৈতিক যে দায়িত্ববোধ বা নৈতিকতা এটি খুব গুরুত্বপূর্ণ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 28 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 1540 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এ পর্যন্ত মোট করোনায় মারা গেলেন 5072 জন এবং আক্রান্ত হয়েছেন 3,55,384 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2139 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 2,65,092 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,900টি। বৈশ্বিক করোনা পরিস্থিতি। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও সংক্রমণ কিছুটা বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছে 3,13,000-এর বেশি, প্রাণহানি 6,200 শতাধিক। এ নিয়ে বিশ্বজুড়ে মোট করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেল 3,21,00,000 আর মোট মৃত্যু 9,82,000। ভারতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ এখন অব্যাহত রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ব্রাজিলের সাও পাওলো রাজ্যে চীনের সিনোভাক ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে তথ্য দিয়েছে রাজ্যের গভর্নর। অন্যদিকে 60,000 স্বেচ্ছাসেবীর দেহে চূড়ান্ত ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছে ঔষধ নির্মাতা কোম্পানি জনসন অ্যান্ড জনসন। রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের জন্য 4 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর তৃতীয় জজ আদালতে শাহেদের জামিন আবেদন নিয়ে আইনজীবীদের মধ্যে মতপার্থক্যও তৈরি হয়। এদিকে বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার পরবর্তী শুনানির দিন 27 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের প্রতারণা থেকে রেহাই পায়নি দেশের ব্যাংকিং খাত। 2015 সালে তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে 2 কোটি টাকা নিয়ে ফেরত দেননি সেই মামলায় বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় শাহেদকে। অর্থ আত্মসাতের এই মামলায় জামিন আবেদন করেন শাহেদ। আদালত জামিন না দিলেও শাহেদের আইনজীবী জামিনের কথা জানান। তবে বিষয়টি স্পষ্ট হয় রাষ্ট্রপক্ষের বক্তব্যে। হ্যাঁ, আজকে আসামি পক্ষে জামিনের আবেদন করেছিল, কিন্তু এই জামিনের আবেদনটা জজ সাহেব বিবেচনায় নেয় নাই। জামিনের যে দরখাস্তের মধ্যে সই স্বাক্ষর নিয়েছেন এটা আসলে ভুল হয়েছিল, কিন্তু বিজ্ঞ আদালতের নজরে আসে নাই, বিদায় জামিন দিয়েছেন। একই দিনে অস্ত্র মামলায় আদালতে আনা হয় যুবলীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীকে। এই মামলায় আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য 27 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সন্দেহাতীতভাবে আমরা এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা
এই মামলার যে অস্ত্র আইনের যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সেটা আমরা আদালতে পেয়েছি। এই অস্ত্র মামলায় এরই মাঝে 14 সাক্ষীর 12 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর 58তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাশিহুজ্জামান শেরনিয়াবাত। সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, এ প্রশিক্ষণ মাতৃভূমির আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। বিমান বাহিনীর 10 এবং নৌবাহিনীর 1 জন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টর কোর্সের সনদ অর্জন করেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ এখন মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আব্দুল জব্বার শিকদার। বলেছেন, এখন আর মাংস বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। কালের কণ্ঠ ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন ও প্রাণী সম্পদ খাত পুনরুদ্ধার শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব জানান। সেই সাথে এই খাত উন্নয়নের জন্য সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন এনজিও সহ সকলের সহযোগিতার কথা স্বীকার করেন তিনি। মহাপরিচালক আরও জানান, এ খাতে সরকারের সুদৃষ্টি আছে বলেই এত উন্নতি। বেসরকারি সেক্টরে যারা এই খাতের সাথে সরাসরি জড়িত তারাও কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। বর্তমানে প্রাণী সম্পদ উন্নয়নের 17টি প্রকল্প চলমান, যার মধ্যে 2টি আন্তর্জাতিক। করোনা পরিস্থিতিতে এই প্রকল্প থেকে 8,50,000 মানুষকে কৃষি উপকরণ দেওয়া হবে। এই কোভিড-19 পরিস্থিতির ক্ষেত্রে আমাদের এই প্রকল্প থেকে 8,50,000 লোককে আমরা কিছু উপকরণ দেব। সেখানে থাকবে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, ভ্যাকসিন দেওয়া এবং ঔষধ দেওয়া, সর্বশেষ তাদের সেচ সরবরাহ। নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার প্রবাসের খবর। জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে প্রথম এক বাংলাদেশের মৃত্যু হলো। ফ্রাঙ্কফুর্টের পাশে হানাও শহরের অধিবাসী শাহিন শিকদার বুধবার দুপুরে স্থানীয় এক হাসপাতালে মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 48 বছর। শাহিন শিকদারের বাড়ি মুন্সিগঞ্জে। 1992 সাল থেকে জার্মানিতে বসবাস করছিলেন তিনি। প্রথম কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সাথে তাদের মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। প্রবাসী বাংলাদেশি সন্তানদের উদ্যোগে কানাডায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইউনিভার্সিটি অফ ক্যালগারির বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটির নির্বাচন। সাফান জামাল রফিদ এবং রাইদ মোর্শেদ 2020-21 সালের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় কো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবার মতো একজন বাংলাদেশি কমিশনার পদে নির্বাচিত হয়েছেন। 34 বছর বয়সী আফাই আলী বাংলাদেশের পক্ষে ইতালিতে প্রথম কোনো রাজনৈতিক দলের হয়ে মূল ধারার রাজনীতিতে প্রবেশ করলেন। তার এই জয়ে গোটা ভেনিস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অনীহা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংকালে এমন প্রতিক্রিয়া জানান তিনি। ট্রাম্পের দাবি, যদি তিনি পুনরায় জয়ী না হন তাহলে সেখানে ডাকযোগে জাল ভোট পড়েছে তা নিশ্চিত প্রমাণিত হবে, কারণ তিনি বিশ্বাস করেন
অধিকাংশ মার্কিনী আবারও তাকে ভোট দেবেন। বলেন 6 মাস থেকেই তিনি ডাকযোগের ব্যালটকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে আসছেন। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগের যে কোনো সময়ের চেয়ে 10 গুণ বেশি ভোট ডাকযোগে পড়বে বলে মনে করা হচ্ছে। করোনা মহামারীর কারণে আগামী 3 নভেম্বর কেন্দ্রে না গিয়ে ডাকযোগে ভোট দেওয়াকে নিরাপদ মনে করছেন ভোটাররা। সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন করেছে দেশটির ভিন্ন মতাবলম্বীরা। বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি নামে একটি দল গঠনের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে এটি হতে যাচ্ছে বাদশাহ সালমানের নেতৃত্বের বিরুদ্ধে সে দেশে প্রথম কোনো সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ। নয়া পার্টির কর্তৃপক্ষের দাবি, সৌদিতে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাষ্ট্র হিসেবে সৌদি আরবে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতার সুযোগ নেই। সম্প্রতি ভিন্ন মতাবলম্বীদের ওপর দমনপীড়ন আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে বুধবার রাজতন্ত্রের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিরোধী দল গঠনের ঘোষণা দেওয়া হলো। এবার খেলার খবর। শ্রীলঙ্কা সফরের জন্য 27 সেপ্টেম্বর বিমানে চড়ার কথা টাইগারদের। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের এই লড়াই এখনও অনিশ্চিত, তারপরও মিরপুরে থেমে নেই টাইগারদের অনুশীলন। একে তো মাঠে ফেরার তাগাদা, অন্যদিকে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেবার লড়াই। জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত জানালেন, কঠিন হলেও এই চ্যালেঞ্জ নিয়েছে দলের সবাই। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। শ্রীলঙ্কা সফর অনিশ্চিত, তারপরেও পুরোদমে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুরের শেরেবাংলায় জৈব নিরাপত্তা বলয়ের ভেতর ক্রিকেটাররাও আছেন পুরনো ছন্দে ফেরার মিশনে। ব্যতিক্রম নন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। অনুশীলনের ফাঁকে এই ক্রিকেটার জানালেন, প্র্যাকটিসের সাথে নিউ নর্মাল লাইফে মানিয়ে নেওয়ার লড়াইটাও চলছে সমান তালে। করোনা টেস্ট 2 দিন পর পর এই জিনিসটা একটু আনকমফোর্টেবল লাগে। নাকের ভিতরে দিয়ে কি দিয়ে দিতেছে, টেস্ট হইতেছে, সো এই জিনিসটা আমার জন্য একটু আনকমফোর্টেবল। আর কোয়ারেন্টাইনে থাকতে কারোই ভালো লাগে না, এত সিকিউরিটির মধ্যে থাকতে ওইরকম ভালো ফিল করি না। বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এভাবেই প্র্যাকটিস করতে হবে, এভাবে খেলাধুলা করতে হবে বলে মানে মাথার মধ্যে ওইভাবে মেন্টালিটি নিয়ে নিয়েছি। সো এখন আস্তে আস্তে এনজয় করছি। লকডাউনের আগে সবশেষ পাকিস্তান সফরে সাদা পোশাকে পেয়েছেন রানের দেখা, তারপরেও বড় ইনিংস গড়তে না পারার আক্ষেপ থেকেই গেছে। দীর্ঘ বিরতিতে সেই ভুল যাতে না হয় তা নিয়েই কাজ করেছেন বললেন শান্ত। আমি সব থেকে বেশি যে জিনিসটা চাই যে ইনিংসগুলো যেন লম্বা হয় আর রেগুলার পারফরমেন্স যেন করতে পারে। প্রায় 5 মাস পর দলের সবাই একসাথে, কিন্তু ফিরেই চেনা পরিবেশে পেলেন অচেনা সুর। কঠিন এই পরিস্থিতিতে চেষ্টা মানসিকভাবে ইতিবাচক থাকার। মাঠে এসে সবাই মিলে প্র্যাকটিস করছি, আমরা নেটে ব্যাটিং করছি। সো আমার মনে হয় যে মেন্টালি পজিটিভ থাকলে, এবং আমি পজিটিভ আছিও, সো ওইভাবে যদি শুরু করতে পারি তাহলে আবার ওই রিদমটা ফিরে পাবো। লকডাউন কষ্টের, তবে তার চেয়েও বড় কষ্ট মাঠে ফিরে ম্যাচ খেলতে না পারা। তাই টাইগারদের দৃষ্টি এখন এসএলসি ও বিসিবির দিকে। পার্থ বণিক, নিউজ 24। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে আইপিএলের চলতি আসরে প্রথম জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে এদিন বেঙ্গালুরুকে হারিয়েছে 97 রানের বড় ব্যবধানে। দুবাইতে টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাবের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে 57 রান তুলে মায়ঙ্ক ফিরে গেলেও তাণ্ডব চালিয়ে যান লোকেশ। 69 বল মোকাবেলায় 132 রানে অপরাজিত থাকেন এই ওপেনার। গোটা ইনিংসে হাকান 7 ছক্কার 14 বাউন্ডারি। পাঞ্জাব প্রায় 3 উইকেটে 206 রানের পৌঁছে। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 4 রানেই একে দেবদূত জোশ ফিলিপ ও বিরাট কোহলিকে হারায় বেঙ্গালুরু। আরন ফিঞ্চ আর ডিভিলিয়ার্সও কাটা পড়েন 10 ওভারের আগে। উইকেট পড়ার এই মিছিলে 3 ওভার বাকি থাকতেই 109 রানে অল আউট হয় বেঙ্গালুরু। 3টি করে উইকেট পান বিষ্ণই আর অশ্বিন। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাচ্ছে আরেকবার। পৃথিবী ও মানবজাতি রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাব। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে বৈশ্বিক স্বীকৃতির আহ্বান। টিকিট নিয়ে এখনও ধূম্রজালে প্রবাসীরা। অক্টোবর থেকে সব রুটে ফ্লাইটের অনুমতি। সৌদির বাংলাদেশের ওপর 54,000 রোহিঙ্গার বোঝা চাপানোর চেষ্টা। স্বাস্থ্যের রাঘব বোয়ালদের বিরুদ্ধে তদন্ত শুরু। মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান। দুদক চাইলে সহযোগিতা দেবে র্যাব।
অটো প্রমোশন নয়, শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ, বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত। আলোচনা হয়নি এইচএসসি বিষয়ে। বৃষ্টি আর উজানের ঢলে বিপদসীমার ওপরে তিস্তা, ব্রহ্মপুত্র ধরলায় নতুন স্রোত, পানি নিচে ফসলি জমি, সীমাহীন দুর্ভোগে মানুষ। বাজারে হঠাৎ ধানের সংকট, বাড়ছে সব ধরনের চালের দাম, বিপাকে স্বল্প আয়ের মানুষ, সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন সংশ্লিষ্টরা। ভোটে হারলে ক্ষমতা নাও ছাড়তে পারেন ট্রাম্প, কৃষ্ণাঙ্গ নারী হত্যা উত্তাল কেন্টাকি, বিরোধী দলের আত্মপ্রকাশে উদ্বিগ্ন সৌদি রাজতন্ত্র। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।